আসসালামু আলাইকুম দর্শক, তারেক রহমানের কঠিন হুঁশিয়ারি, 3 মাস পর আবার নতুন করে নির্বাচন হবে। দর্শক অনেক দেশই আবার নির্বাচনের দাবি জানাচ্ছে। এর মধ্যে রয়েছে 6টি আন্তর্জাতিক সংস্থা। তারা জানিয়েছে যে বাংলাদেশে আবারও নির্বাচন দিতে হবে। এছাড়াও তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছে যে আমরা আবারও নির্বাচন চাই এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যে। তো দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি। 6টি মানবাধিকার সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব শক্ত ধরনের কথা বলেছে এবং শুধু সেটা না, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বলি, যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই ধরনের কথাও তাদের বিবৃতিতে আছে। বর্তমানে ডামি নির্বাচনের পর এইরকম একটা বিবৃতি, মানে আমরা বিবৃতিকে খুব বড় করে দেখার কিছু যেমন নেই, আবার খুব তাচ্ছিল্য করা হয়তো ঠিক হবে না। আমরা কেউ এটাকে সরকারের দিক থেকে এগুলোকে এক ধরনের তাচ্ছিল্য করার চেষ্টা হয়, আবার আমরা যারা অতি আশাবাদী তারা এগুলোকে নিয়ে অনেক বড় কিছু বলি না। এটা দুটোর কোনো কিছুই না, কিন্তু এটা একটা মাঝামাঝি ব্যাপার এবং এর একটা সিগনিফিক্যান্সও আছে। ইনফ্যাক্ট যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ সংস্থা আছে এর মধ্যে, তারা কি বলেছে আগে একটু পড়ি, এবং ভাষা অত্যন্ত কঠোর ভাষায় সেটা বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক 6টি নাগরিক সংগঠন। প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে, মানে আমরা যে আলোচনা সবসময় করি যে একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে থাকতে সে তার প্রতিষ্ঠান সবগুলোকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে, এগুলো সবগুলো সরকারের এক্সটেনশনে পরিণত হয়েছে। এবং আপনি যে মানুষকে গ্রেফতার করছেন, একটা পুলিশ চালিত বেআইনিভাবে কাউকে গ্রেফতার করতে পারে না, তাকে বেআইনিভাবে নির্যাতন করতে পারে না। আপনি গ্রেফতার করে নিয়ে গেলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে, ন্যূনতম কিছু বিচার বিভাগের স্বাধীনতা অবশিষ্ট থাকলে সেটা আপনার একটা ন্যায্য বিচার পাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে রিমান্ডে যেতে বাধা দেবে, আপনাকে জামিন দিয়ে দেবে, এমনকি আপনার ফালতু সাজা হওয়ার পথে সে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু বিচার বিভাগও পুরোপুরি সরকারের এক্সটেনশন হয়ে এই কাজগুলো করেছে। সো প্রাতিষ্ঠানিকভাবে দমনপীড়ন হচ্ছে, দীর্ঘদিন থেকে বৈশ্বিকভাবে আলাপ চলছে এবং এখানেও সেটা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচনী প্রক্রিয়া সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। একই ধরনের উদ্বেগ ও বিষয়াবলীর কারণে প্রার্থী বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দেয়। তার মানে আমরা খেয়াল করি, খুবই কঠোরভাবে কথা বলেছে। এই জায়গাটা আমার আবার পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি তারা একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে জোর দাবি জানাচ্ছেন। আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে, একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আমি পুরো স্টেটমেন্টটা পড়তে চেয়েছি আসলে একটা কারণে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একেবারেই টপ যে অর্গানাইজেশন তা না, এর মধ্যে বেশ কয়েকটা অর্গানাইজেশন বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে কাজ করছে। আমরা এই যে র্যাবের মানবাধিকার লঙ্ঘন বা এসব ক্ষেত্রে কাজ করা প্রতিষ্ঠান 3টা অন্তত এখানে আছে, যেগুলো অন্যান্য মানবাধিকার সংস্থার সাথে একসাথে কাজ করেছে দীর্ঘদিন থেকে। তারা কত কঠোর ভাষায় বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছে এবং আমরা খেয়াল করলে দেখব একেবারে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এবং যেটা সবচেয়ে জরুরি, মানুষকে বোকা বানাচ্ছে ব্যারিস্টার সুমন। এরা ছোট ছোট ভালো কথা বলে দুই একটা অন্যায়ের প্রতিবাদ করে দিন শেষে হাসিনার ফ্যাসিজমেরই বৈধতা দিচ্ছে এবং হাসিনারই পদলেহন করে তার গোলামি করছে। তো দর্শক চলুন এ বিষয়ে মূল বক্তব্য শুনে আসি। ইফেক্ট ডামি ইলেকশন যেভাবে তিনি নির্বাচিত হওয়ার পর প্রথম কাজটি তিনি কোথায় করেছেন? পরম করুণাময় আল্লাহর নামে তিনি গেছেন বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করতে। 2 দিন পরে শেখ হাসিনার কাছে যাবেন, যে কদমবুছি করবেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন। তো এই যে বোধাতদাদের যে তিনি ভক্ত বানালেন এবং ভক্ত বানানোর পরে আবার তাদেরকে বোধাতদা বানালেন, এই কর্মকাণ্ডগুলো কি এই ব্যক্তি একা করছেন? আপনি যদি সাকিব আল হাসানকে দেখেন, আমি সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে ব্যক্তি সমালোচনা এড়িয়ে চলি, বিশেষত যেসব ব্যক্তি আলোচনার যোগ্য নন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনায় নিয়ে আসি না। কিন্তু কিছু তরুণের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে মনে করে এবং তাকে ভক্ত বানিয়েছে, আর ভক্তদের তিনি বোধাতদা বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? যারা ভক্ত ছিল, প্রথম কথা হচ্ছে যে তার এইসব যে গিমিক, এই গিমিক কথাবার্তা, ছোটোখাটো বিষয় নিয়ে কাজ করা,
এগুলো করার মধ্য দিয়ে তিনি তার একটা পার্সোনাল আইডেন্টিটি তিনি গড়েছেন, এবং সেই আইডেন্টিটিতে গড়ে তিনি কাদের দিয়ে গড়েছেন, যারা এই ছোট ছোট কাজগুলো পছন্দ করে, যেমন একটা পুল বানিয়ে দেওয়া, যেমন একটা ফুটবল খেলা, যেমন গ্রামের মানুষের সাথে একটু কথা বলা, যেমন প্রবাসীদের নিয়ে একটু ভালো কাজ করা, কথাবার্তা বলা। এটা হলো হ্যামিলনের বাসিয়ালা। যেমন হ্যামিলন ইঁদুরগুলাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য পাউরুটির টুকরা, বিস্কিটের টুকরা এবং নানান কিছু টুকরা দিয়ে ইঁদুরগুলো সব মনে করছে যে না, এ তো আমাদের ত্রাতা। তো এই ইঁদুরদের ত্রাতা হিসেবে হ্যামিলন দাঁড়িয়ে গেল, বোধাততাদের ত্রাতা হিসেবে, ভক্ত হিসেবে দাঁড়িয়ে গেলেন একজন ব্যক্তি করবেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন। তো এই যে বোধাততাদের যে তিনি ভক্ত বানালেন এবং ভক্ত বানানোর পরে আবার তাদেরকে বোধাততা বানালেন, এই কর্মকাণ্ডগুলো কি এই ব্যক্তি একা করছেন? আপনি যদি সাকিব আল হাসানকে দেখেন, আমি এর আগে আলোচনায় বলেছি যে সাকিব আল হাসানের বিশ্ব অলরাউন্ডার, রাজনীতিতে নামার অন্য কোনো তার কারণ নেই, কারণ তার হচ্ছে ক্ষমতা এবং পয়সা বানানোর লিচ্ছা। রাজনীতি মানুষ করে, হ্যাঁ আমার রাজনীতিতে আগ্রহ আছে, আমি দেশ পরিবর্তন করতে চাই, আমি বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্র বানাতে চাই। আমি জানি না আমার স্বপ্নের রাজনীতি নিয়ে কোন রাজনৈতিক দল রাজনীতি করছে, যদি কোনোদিন কারোর সাথে রাজনীতি আমার মিলে আমি তাদের সাথে রাজনীতি করব, সেটা আমার ইচ্ছা। কিন্তু সাকিব আল হাসান তিনি রাজনীতিতে এসেছেন, এসে বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার হচ্ছে শেখ হাসিনা। কাকে বলেছেন? যে শেখ হাসিনা গত 15টি বছর ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করেছেন নির্বিচারে। এদিকে দর্শক, ভোটে অনিয়মের সময়োচিত তদন্ত, রাজনৈতিক সংলাপ চাই ইইউ। বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পক্ষে ইউরোপের 27 দেশের এক জোটের হাই রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান। ভোটে অনিয়মের যেসব খবর বেরিয়েছে তার সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল নোটে নিয়েছে। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন অভিন্ন 3 মূল্যবোধের ওপর ইইউ বাংলাদেশ দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠিত। জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ নেয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন হতাশা ব্যক্ত করেছে। জোসেফ বোরেল বিবৃতিতে বলেন, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছতা ও জবাবদিহিতার চেতনায় আমরা নির্বাচনে অনিয়মের যেসব খবর এসেছে সেগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনকালে সংগঠিত সমুদয় সহিংসতা নিন্দা জানায় ইইউ এবং নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। এই সময়কাল এবং এর পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক। ইইউ প্রতিনিধির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি শ্রদ্ধার প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার জন্য সব অংশজনকে জোরালোভাবে উৎসাহিত করছে ইইউ। গণতন্ত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো কোনো ধরনের সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারার পরিবেশ থাকাটাও জরুরি। রাজনীতি, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক যেসব অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে উঠেছে সেগুলো নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে ইইউ। এর মধ্যে আগামীতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি প্লাসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিও রয়েছে।